হ্যালো এভরিওয়ান, আজকে আমি মাই হাজবেন্ড ইজ এ মাফিয়া বস ফিলিপাইন ড্রামার পঞ্চম পার্ট নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা এখনো এই মজার ফিলিপাইন ড্রামাটির আগে 4টি পর্ব এখনো দেখোনি, তারা পিন কমেন্টের লিঙ্কে গিয়ে আগে সেগুলো দেখে আসো, না হলে কিন্তু এই মজার ড্রামাটি একদমই এনজয় করতে পারবে না। তো আগে পর্বের শেষে আমরা দেখেছিলাম এমির মা অবশেষে তার সব স্মৃতিশক্তি ফিরে পায়। এরপর তার এক ভয়ঙ্কর রূপ বের হয়ে আসে। ঘটনাক্রমে সে ফিলিপকেও মেরে ফেলে। এমনকি জানা যায় তার সব থেকে বড় শত্রুই হলো রোজেলের পরিবার। এদিকে এইসবের কোনো কিছু না জানা রোজেল আর এমিকে আমরা একসাথে দেখতে পাই। রোজেল এমিকে 15 মিনিট সময় দিয়েছিল যাতে করে সে ইয়াগি গ্যাং এর সম্পর্কে সব ইনফরমেশন মুখস্থ করতে পারে। এমি তখন তাকে জিজ্ঞেস করে এই গ্যাংটাই কি ফিলিপের মৃত্যুর সঙ্গে জড়িত। রোজেল পুরোপুরি নিশ্চিত না হলেও সে তাদেরকেই এই ঘটনার জন্য দায়ী মনে করে, কারণ ফিলিপ তো তাদের গ্যাংয়ে জয়েন করতে চেয়েছিল, তাই তার মৃত্যুর দায় তাদেরও নিতে হবে। এরপর রোজেল এমিকে বলে ভোরবেলা থেকেই তার রিয়েল ট্রেনিং শুরু হবে। এটা শুনে এমি তো ভীষণ এক্সাইটেড। সে খুশিতে লাফাতে লাফাতে বলে আমি কি সত্যি মাফিয়ার মেম্বার হয়ে যাব। তারপর সে এমন ভাবে অভিনয় করতে থাকে যেন হাতে গান নিয়ে গুলি চালাচ্ছে, আবার রোজেলকেও টার্গেট করে দাঁড় করাচ্ছে। মানে ট্রেনিং শুরু হওয়ার আগেই মেয়েটার ইমাজিনেশন একদম ফুল স্পিডে চলছে। এরপরে আমরা দেখি এমি ঘুমিয়ে আছে এবং স্বপ্নে সে ফিলিপকে দেখছে, তাদের একসঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো এবং ফিলিপ তাকে কতটা ভালোবাসতো আর তার সঙ্গে থাকলে এমি কতটা খুশি থাকতো সবকিছু সে স্বপ্নে দেখতে থাকে। হঠাৎই তার ঘুম ভেঙে যায়। এমি সঙ্গে সঙ্গে কান্না শুরু করে। রোজেল উঠে তাকে শান্ত করার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। এমি তখন কান্না করতে করতে বলে সে ফিলিপকে স্বপ্নে দেখেছে, এখনো বিশ্বাস করতে পারছে না যে ফিলিপ আর নেই, আর স্বপ্নের মধ্যে সে দেখেছে রোজেলি নাকি ফিলিপকে গুলি করেছে। তবে এমি জানে রোজেল এমন কাজ করতে পারে না। রোজেল তাকে শান্ত করে বলে সে এমির ফিলিংস বুঝতে পারছে, যদি এখন ট্রেনিং করার মতো মেন্টাল কন্ডিশন না থাকে তাহলে সে চাইলে রেস্ট নিতে পারে। কিন্তু এমি এবার একদম ডিটারমাইন্ড। সে বলে না, তাকে ট্রেনিং তো করতেই হবে, তাকে স্ট্রং হতে হবে, যাতে একদিন তারা জানতে পারে ফিলিপকে আসলে কে মেরেছে, আর তখন যেন সে সবাইকে শাস্তি দিতে পারে। এমি কিছুক্ষণ পর অবশ্য বলে আমি কি একটু ঘুমাতে পারি। মানে মেয়েটার অবস্থা দেখো, তার সব ডিটারমিনেশন এক মুহূর্তেই শেষ। যাই হোক, কিন্তু রোজেল তার কথা মানে না। সে বলে ভোরে তো উঠতেই হবে, কারণ এমিকে নিয়মিত অ্যাক্টিভ থাকার অভ্যাস করতে হবে। শেষ পর্যন্ত এমি সত্যিই উঠে ট্রেনিং শুরু করে। ট্রেনিং করতে করতে সে ভীষণ টায়ার্ড হয়ে যায়, তবুও নিজেকে সাহস দিয়ে বলে সে এইসব করছে শুধু নিজেকে আর নিজের ভালোবাসার মানুষগুলোকে প্রোটেক্ট করার জন্য। ঠিক তখনই রোজেলের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে লেটেস্ট আপডেট দেয়। সে এখনো পুরো গ্যাংটাকে খুঁজে বের করতে পারেনি। গ্যাংয়ের বস হয়তো ফ্রিয়া, যদি এখনো ইনফরমেশনটা কনফার্ম হয়নি। এমি এটা শুনে একেবারে শকড হয়ে যায়, কারণ ফ্রিয়াই তার ফ্রেন্ডের বাবা। রোজেল তখন তাকে মনে করিয়ে দেয় যে সে আগেই বলেছিল এই দুনিয়াতে কাউকে পুরোপুরি ট্রাস্ট করা যায় না। অ্যাসিস্ট্যান্ট তখন জিজ্ঞেস করে তাহলে এখন কি করা উচিত। রোজেল একদম ঠান্ডা গলায় বলে ফ্রিয়ার একটাই মেয়ে আছে, তাকে মেরে ফেলো। এমি তো এটা শুনে একেবারে হতবাক। সে বলে তুমি কি বলছো, ও তো আমার ফ্রেন্ড আর তুমি তাকে মেরে ফেলতে চাও, আর আমরা তো এখনো নিশ্চিত না যে তার বাবাই গ্যাং এর বস। অ্যাসিস্ট্যান্ট তখন এক্সপ্লেন করে মেয়েটা আসলে তার অ্যাডপ্টেড ডটার, আর গ্যাং বসের সঙ্গে তার খুব একটা ক্লোজ রিলেশনশিপও নেই, কিন্তু তারা জানে না মেয়েটা তাদের সম্পর্কে কতটা ইনফরমেশন জানে। বিশেষ করে এমিকে নিয়ে সে কি জানে সেটাও ক্লিয়ার না, এমনকি সে সত্যি এমির ফ্রেন্ড নাকি তার সাথে অভিনয় করছে সেটাও তারা নিশ্চিত নয়। রোজেল তখন এমির দিকে তাকিয়ে বলে যদি এমির সেফটি নিশ্চিত করার জন্য তাকে মেরে ফেলতে হয় তাহলে হ্যাঁ, তারা সেটাই করবে। এমি এবার একদম চিৎকার করে ওঠে। সে বলে তোমার মাথায় সবসময় শুধু মার্ডারই আসে কিভাবে। আমার একটা ফ্রেন্ড একটু আগেই মারা গেছে আর তুমি আরেকজনকে মেরে ফেলতে চাও। তোমার আর তোমার শত্রুদের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়। আমার ফ্রেন্ডকে কেউ টাচও করবে না, এটাই ফাইনাল। এই কথা বলে এমি রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর দেখি ফিওনা অফিসে এসে সেক্রেটারির উপর রেগে যাচ্ছে। সে রোজেল কোথায় আছে জানতে চায়, কারণ রোজেল তো তার ফোনও ধরছিল না। ফিওনার সেক্রেটারিকে আবারও কল করে রোজেলের সঙ্গে তার মিটিং অ্যারেঞ্জ করতে বলে। ঠিক তখনই ফিওনার কাছে আরেকজনের ফোন আসে এবং তাকে জরুরি দেখা করতে বলা হয়। অন্যদিকে দেখি একটা রেস্টুরেন্টে এক মেয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে রোজেলের অ্যাসিস্ট্যান্ট। সে মেয়েটাকে একটু বিরক্তই করে যাচ্ছিল। এরপর মেয়েটা এমির মায়ের সঙ্গে ফোনে কথা বলে। সে আসলে নির্দিষ্ট মানুষকে সিক্রেটলি মনিটর করছে। সে এমির মাকে জানায় যে সে টার্গেটকে সিক্রেটলি ফলো করছে, কিন্তু পথে একজন বেশ ইন্টারেস্টিং লোক এসে তার সামনে হাজির হয়েছে, যদিও সেই লোকটা শেষ পর্যন্ত তাকে সাহায্য করেছে। কল শেষ করার পর এমির মায়ের কাছে স্যান্ড্রার মেসেজ আসে, সে নাকি তার সঙ্গে কথা বলতে চায়। এমির মা স্যান্ড্রার সঙ্গে দেখা করতে চায়। স্যান্ড্রা সরাসরি জিজ্ঞেস করে ফিলিপের সঙ্গে যা হয়েছে সেটা কি তুমি করেছো। এমির মা হেসে বলে আমি তাকে
তাকে মারার মতো অতটাও সাহসী নই। স্যান্ড্রা তখন বলে, হ্যাঁ, তোমার বয়সের কথা চিন্তা করলে সেটা স্বাভাবিক। এরপর স্যান্ড্রা নিজে গান বের করে, কিন্তু এমির মা একেবারে প্রফেশনালের মতো মুহূর্তের মধ্যে গানটা তার দিক থেকে কেড়ে নেয়। সে স্যান্ড্রাকে বলে, আমার সঙ্গে কম্পিট করার জন্য তুমি এখনো অনেক ছোট। তারপর গানটা খুলে ফেলে আর বলে, আমি তোমার শত্রু নই। স্যান্ড্রা তখন হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তাহলে আপনি কে? এমির মা শুধু বলে, তুমি নিজেই গেস করো। এটা বলে সে তাকে সেখানে রেখে চলে যায়। এরপর আবারও সেই মেয়েটাকে দেখি যে রোজেলের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বসেছিল। সে পিছনে টেবিলে বসা কয়েকজন ইয়াং গাইকে মনিটর করছিল। হঠাৎই রোজেলের অ্যাসিস্ট্যান্ট ফিওনাকে একজন লোকের সঙ্গে আসতে দেখে একেবারে চমকে যায়। ফিওনা এখানে কি করছে, আর এই লোকগুলোর সঙ্গেই বা তার কানেকশনটা কি? সে সঙ্গে সঙ্গে রোজেলকে মেসেজ করে বিষয়টা জানিয়ে দেয়। রোজেল বলে, ওদের উপর নজর রাখো। মেয়েটাও বিষয়টা নোটিস করে এমির মাকে জানায়। এটাই যে ফিওনা নামের একটা মেয়ে হঠাৎই এসে ওই গ্রুপের সঙ্গে বসেছে, আর তার সঙ্গে থাকা ছেলেটা ফিওনাকে দেখে ভিজিবলি শকড হয়ে গেছে। এমির মা তাকে বলে সে যেন নজরদারি চালিয়ে যায়। এর মধ্যে রোজেলের অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। মেয়েটা এতটাই ফ্রাস্ট্রেটেড হয় যে লোকটার নাম পর্যন্ত সে জানতে পারেনি। অন্যদিকে আমরা এমিকে দেখতে পাই, সে এখন শুটিং এ অনেক ইমপ্রুভ করেছে, কিন্তু তারপরও তার মন খারাপ। রোজেল এবার এমির কাছে ক্ষমা চায় এবং নিজের পজিশন এক্সপ্লেন করে। সে বলে, আমি দুঃখিত যদি তোমার মনে হয়ে থাকে আমি তোমার ফিলিংসের কোনো ভ্যালিউ দিচ্ছি না, কিন্তু আমি চাই তুমি বুঝতে পারো আমি যা করছি সবকিছু তোমাকে প্রোটেক্ট করার জন্য। সে আরো বলে, এই মাফিয়া ওয়ার্ল্ডে কাউকে পুরোপুরি ট্রাস্ট করা কঠিন, তাই আমি তোমাকে এমনভাবে ট্রেন করছি যাতে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারো, প্রয়োজনে আমার কাছ থেকেও। এরপর রোজেল বলে, এটা আমার ওয়ার্ল্ড, তোমার কখনোই এই অংশ হওয়ার কথা ছিল না। আমি তোমাকে এই ঝামেলার মধ্যে এনেছি, আর এটা আমার ফল্ট। তোমার কিছু হয়ে গেলে আমি কখনোই নিজেকে মাফ করতে পারবো না। এমি তাকে বলে, আমি তোমাকে বুঝতে পারছি রোজেল, কিন্তু আমিও যাতে ভালোবাসি তাদের কথা ভাবি, তাই তুমি কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভালোভাবে চিন্তা করো। রোজেল তাকে আশ্বস্ত করে বলে, যতক্ষণ না তারা নিশ্চিত হচ্ছে যে ফ্রিয়াই সেই গ্যাংয়ের আসল বস, ততক্ষণ সে কিছুই করবে না। সে আমিকে এই প্রমিসও দেয়। ঠিক তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলে, সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। রোজেল তাকে নিয়ে আলাদা গিয়ে কথা বলতে চলে যায়। এমি একা বসে নিজের সঙ্গে কথা বলতে থাকে। সে ভয় আর কষ্টের মধ্যে ভাবে তাদের মধ্যে এত কথা হওয়ার পরও তার মধ্যে সে অস্বস্তিটা এখনো যাচ্ছে না। পরদিন সকাল 7টায় রোজেল এমিকে ঘুম থেকে তুলতে আসে। সে বলে, উঠো, সকাল 7টা বাজে। এমি ঘুম থেকে উঠে প্রচন্ড বিরক্ত হয়ে চিৎকার করে বলে, তুমি একটা লায়ার, তুমি আবার মাফিয়া বস, তার উপর এমন একটা ধোঁকাবাজিও। রোজেল অবাক হয়ে জিজ্ঞেস করে, সে আবার কি করলো? এমি বলে, তুমি বলেছিলে ট্রেনিং করলে আমি কমফোর্টেবল ফিল করব, কিন্তু ট্রেনিং শুরু করার পর থেকে আমার শরীরে প্রতিটা জায়গায় ব্যথা করছে। রোজেল এক্সপ্লেন করে যে এটা নর্মাল মাসেল পেইন, কারণ এমি তো নিয়মিত এক্সারসাইজ করে না, তাই প্রথম দিকে এমন ব্যথা হওয়াটাই স্বাভাবিক, কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এরপর রোজেল নিজেই তার মাসল পেইন কমানোর জন্য মাসাজ করে দেয়। এরপর বলে, এবার উঠো, ট্রেনিং না থাকলেও তোমার স্কুল আছে। এই বলে রোজেল চলে যায়, আর এমি বিরক্ত হয়ে বসে থাকে। মেয়েটার মনে হয় জীবনে একটু রেস্ট নামের জিনিসও কি আছে। এমি এরপর স্কুলে পৌঁছালে দেখি সেই মেয়েটা যাকে আমরা এমির গার্ডিয়ান এঞ্জেল হিসেবে দেখছি, সে দূর থেকে এমিকে ফলো করছে। একই সময় রোজেলের অ্যাসিস্ট্যান্টও তাদের পিছনে পিছনে আসছিল। হঠাৎ সে মেয়েটাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি এমিকে ফলো করছো কেন? মেয়েটা বলে, আমি তাকে প্রোটেক্ট করছি। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি কে? ঠিক তখনই স্কুলের বেল বেজে যায়। ফলে সে আর প্রপারলি জিজ্ঞেস করতে পারে না, আর মেয়েটাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এর কিছুক্ষণ পর মেয়েটার কাছে একটা মেসেজ আসে, তাকে জরুরি কথা বলার জন্য একজন লোক ডাকছে। সে সেই লোকটির সঙ্গে দেখা করতে চলে যায়, যে আগে ফিওনার সঙ্গে ছিল। তারা রোজেলের কোম্পানির ডিটেলস, প্রজেক্ট প্ল্যান এবং কোথায় প্রজেক্ট তৈরি হবে সেই পুরো ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করে। মেয়েটা প্ল্যানটার একটা কপি চায়, কিন্তু লোকটা বলে এখনো কোনো কপি করা হয়নি, এটাই তাদের কাছে থাকা একমাত্র অরিজিনাল কপি। ঠিক তখনই ওয়েটার এসে কোনোভাবে তাদের নজর এড়িয়ে সেই ফাইলটা নিয়ে চলে যায়, আর পরে জানা যায় সেই ওয়েটার আসলে রোজেলেরই অ্যাসিস্ট্যান্ট। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে ব্লুপ্রিন্টটাই গায়েব। দুজনেরই তখন মাথায় হাত, এটা গেল কোথায়? অন্যদিকে রোজেলের অ্যাসিস্ট্যান্ট স্কুলের সামনে এমির কাছে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই তার গার্লফ্রেন্ড কাইলা সেখানে এসে হাজির হয়। জানা যায় কাইলার সঙ্গে তার রিলেশনশিপও আছে। সে কাইলাকে দেখে তার সঙ্গে স্কুলের ভেতরে চলে যায়। এদিকে এমি একা বসে কান্না করছিল এবং ফ্রিয়ার সঙ্গে কাটানো পুরনো মুহূর্তগুলো মনে করছিল। একই সঙ্গে এর মধ্যেও সে একটা সমস্যা ফেস করছিল, সে ছিল প্রচন্ড ক্ষুধার্ত। এমি নিজেই বলে, আমি বুঝতেই পারছি না ফিলিপির জন্য কান্না করব নাকি ক্ষুধার জন্য কান্না করব। ঠিক তখনই দুজন লোক এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এমি, রোজেলের ওয়াইফ তাই না? আমরা রোজেলের ফ্রেন্ড, চলো তোমাকে কিছু খাওয়াই আর তোমার
তোমাকে একটা রাইড দিয়ে দেই। এমি তো এটা শুনে খুশিতে একদম রাজি হয়ে যায়। সে বলে তোমরা আমাকে চেনো? তাহলে অবশ্যই, তবে প্লিজ একটু তাড়াতাড়ি চলো, আমি অনেক বেশি ক্ষুধার্ত। এই বলে সে তাদের সঙ্গে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তার ব্রেসলেট মাটিতে পড়ে যায়। দূর থেকে তাদের মনিটর করা মেয়েটা পুরো ঘটনাটা দেখে ফেলে। সঙ্গে সঙ্গে এমির মাকে কল করে জানায় যে দুজন লোক স্কুলে এসে এমিকে নিয়ে চলে গেছে, কিন্তু সে তাদের নাম জানে না। এমির মা খবর শুনে দ্রুত কলটা কেটে দেয়। মেয়েটা বুঝতে পারে না এখন কি করবে। শেষ পর্যন্ত সে নিজেই তাদের পিছনে ছুটে যায়। এদিকে এমির অ্যাসিস্ট্যান্ট স্কুল থেকে বের হয়ে মাটিতে পড়ে থাকা তার ব্রেসলেটটা দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে রোজেলকে ফোন করে জানায় যে এমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোজেল ভীষণ রেগে যায়। সে বলে তোমার তো শুধু একটা কাজ ছিল, আর সেটাও তুমি করতে পারোনি। আমি চাইলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি। এই বলে তার মুখের উপরে সে ফোনটা কেটে দেয়। এরপর রোজেল তার সব লোককে নির্দেশ দেয়, সবাই বের হও, এখনই আমার ওয়াইফকে খুঁজে বের করো। অন্যদিকে এমি তো সেই দুই ছেলের সঙ্গে বসেছিল। সে রোজেলকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনটা বন্ধ। তখন ওই দুইজন তার সঙ্গে ট্রুথ অর ডেয়ারের মতো একটা গেম খেলতে শুরু করে। তারা বলে যে জিতবে সে একটা কোশ্চেন করতে পারবে। এমিও তো একদম ইনোসেন্ট মনে খেলায় জয়েন করে ফেলে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। তারা চালাকি করে এমিকে জিজ্ঞেস করে রোজেল তার মানুষদের দিয়ে সর্বশেষ কি অর্ডার দিয়েছে। এমি একটু সন্দেহ না করে সব সত্যটা বলে দেয়, আর এভাবেই এমি ঘরের শত্রু বিভীষণ হয়ে যায়। সে বলে একজনকে রোজেল ইয়াগিকে মনিটর করতে বলেছে, ফ্যাশকে আমার মাকে নজর রাখতে বলেছে, আর স্টিয়ান নামের একজনকে মাফিয়া গ্যাংয়ের উপর নজর রাখতে বলেছে, আর জ্যাকবকে গার্ডিয়ান এঞ্জেলকে মনিটর করতে বলেছে। দুজন লোক ভেতরে ভেতরে তো আনন্দে শেষ, কারণ তারা বিশ্বাসও করতে পারছিল না যে এত সহজে সব ইনফরমেশন বের করতে পারবে। তারপর তারা এমিকে বলে রোজেলকে কিন্তু বলো না যে তুমি আমাদের দেখেছো, আমরা আসলে তার জন্য একটা সারপ্রাইজ প্রিপেয়ার করছি। এমি আবারও তাদের কথা একদমই বিশ্বাস করে ফেলে, মানে মেয়েটার ট্রাস্ট ইস্যু নেই, উল্টো একটু বেশি ট্রাস্ট আছে। অন্যদিকে রোজেল আর তার অ্যাসিস্ট্যান্ট নিশ্চিত হয় যে রোজেল ইতিমধ্যে সব লোককে এমিকে খুঁজতে পাঠিয়েছে এবং খুব শীঘ্রই তাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু রোজেল তখনও প্রচন্ড রাগে আর চিন্তায় ছিল। এদিকে ইয়াগির গ্যাংয়ের লোকজন খুব রেগেছিল, কারণ সে কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের ডিটেলড প্ল্যান বা ব্লুপ্রিন্টটা কিভাবে হারিয়ে গেল। ঠিক তখনই এদিকে সে হাজির হয় এমির এক বান্ধবী। পরে জানা যায় সেও আসলে ওই গ্যাংয়ের সঙ্গে জড়িত। সে সবাইকে শান্ত করে বলে যে কোনোভাবে হোক সে ওই ব্লুপ্রিন্টটা বের করে আনবে। কিন্তু লোকটা তাকে বলে তুমি এখানে এলে কিভাবে, নিশ্চয়ই কে তোমাকে ফলো করেছে। তখন মেয়েটা তাকে আশ্বস্ত করে বলে কেউ তাকে দেখেনি, আর সে এমির কাছ থেকে দ্বিতীয় ব্লুপ্রিন্টটা বের করে আনতে পারবে। অন্যদিকে দেখা যায় রাগের মাথায় রোজেল পুরো ঘরটায় প্রায় তছনছ করে ফেলছিল, আর তার অ্যাসিস্ট্যান্ট পিছনে পড়ে সবকিছু গোছানোর চেষ্টা করছিল। এরই মধ্যে এমি বেশ হাসি খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। তাকে দেখা মাত্র রোজেল ভীষণ খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে এবং বিশ্বাসই করতে পারছিল না যে এমি একদম ঠিকঠাক আছে, তার কিছুই হয়নি। কিন্তু এমি হঠাৎ ঘরের অবস্থা দেখে অবাক হয়ে বলে এখানে কি কোনো চোর ঢুকেছিল নাকি। রোজেল রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে। এমি একদম নিরীহভাবে বলে আমি তো খেতে গিয়েছিলাম। এতে করে রোজেল আরো রেগে যায়। সে বলে খেতে যাচ্ছিলে, আমাকে বলনি কেন। এমি তখন জানায় সে তার কিছু বন্ধুর সঙ্গে গিয়েছিল। রোজেল আবার অবাক হয়ে বলে বন্ধু, কার বন্ধু? আমার তো কোনো বন্ধু নেই, আর কখনো থাকবেও না। এমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এত রাগ করছো কেন। রোজেল বলে কারণ আমি তোমাকে নিয়ে চিন্তায় ছিলাম, আর তুমি এমন কিছু মানুষের সঙ্গে চলে গিয়েছিলে যাতে তুমি ঠিক মতো চিনতেই না। এমি আবারও একদম ইনোসেন্ট ভাবে বলে কিন্তু ওরা তো নিজেরাই আমার সঙ্গে পরিচয় করেছে। এতে রোজেল প্রায় মাথায় হাত দিয়ে ফেলে। সে এমিকে বলে তার সঙ্গে আসতে, কারণ তাদের একটু কথা বলা দরকার। দুজন বসার পর রোজেল বলে আমি দুঃখিত, তোমার সঙ্গে সেভাবে কথা বলা উচিত হয়নি। এমি হেসে বলে ভালো হয়েছে তুমি নিজে ভুলটা বুঝতে পেরেছো। রোজেল অবাক হয়ে বলে ভুল? আমি ভুল করেছি কারণ তুমি আমাকে না জানিয়ে চলে গিয়েছিলে। এমি তখন সরি বলে জানায় সে আসলে রোজেলকে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু তার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই ফোনে পাওয়া যাচ্ছিল না। রোজেল শান্ত হয়ে বলে ঠিক আছে, তোমার ক্ষমাটা আমি একসেপ্ট করছি। তারপর সে জিজ্ঞেস করে আচ্ছা তুমি যাদের সঙ্গে ছিলে তারা কারা। এমি তাদের নাম বলতে শুরু করে, কিন্তু হঠাৎ কিছু মনে পড়তে সে ভয় পেয়ে চুপ হয়ে যায় আর বলে তুমি কিন্তু তাদের বলবে না যে আমি তোমাকে তাদের নাম বলেছি। তারা বলেছে এটা সিক্রেট, আর নাকি তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। রোজেল তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে আসলে কি নিয়ে কথা হয়েছে। এমি তখন সবটা খুলে বলে। সে বলে আসলে কিছুই হয়নি, ওরা আমাকে কুচিনা খেলতে শিখিয়েছে, তারপর ট্রুথ আর ডেয়ার খেলেছি, আর আমাকে অনেক প্রশ্ন করেছে কাকে কে মেরেছে, তুমি সাধারণত কোথায় যাও, আর আমি ইয়াগি গ্যাংয়ের সঙ্গে কখনো দেখা করেছি কিনা। এমি আবারও বলে সত্যি বলতে ওরা অনেক কিছুই জানে। রোজেল নিজের রাগটা কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু এমি বুঝতেই পারছিল না তার আসলে কি হয়েছে। সে বরং নিজের আনা খাবার থেকে রোজেলকে খাওয়াতে থাকে। এরপর হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর
উপর থাকা সেই ব্লু প্রিন্টের দিকে। এমি অবাক হয়ে বলে, এটা এখানে কি করছে? আমি তো এটা ওই মেয়েটার কাছে দিয়েছিলাম। রোজেল তখন তাকে নিজের দিকে তাকাতে বলে এবং খুব সিরিয়াস ভাবে বলে, আমাকে প্রমিস করো তুমি আর কখনোই কাউকে পুরোপুরি ট্রাস্ট করবে না। এমি সত্যিই তাকে প্রমিস করে। এখন দেখার বিষয় এমি এই প্রমিসটা কতটা রাখতে পারে। পরের দিন কোম্পানিতে দেখা যায় রোজেল, এমি, ফিওনা আর তার অ্যাসিস্ট্যান্ট সবাই একসঙ্গে বসেছিল। রোজেল এমির কাছে তার গেম কোম্পানির প্ল্যানের শেষের ডিটেলস জানতে চায়। এমি ভীষণ নার্ভাস হয়ে যায়, কারণ সে কখনো ওই কাজগুলো শেষ করতে পারেনি। সে ঠিকমতো কোনো উত্তরও দিতে পারে না। তখন ফিওনা বলে, দেখেই তো বোঝা যাচ্ছে গত 2 সপ্তাহ কিছুই করেনি, আমি বরং লিস্টটা তৈরি করে দিচ্ছি। ঠিক তখনই সেক্রেটারি এসে ফিওনার অর্ডার করা খাবার দিয়ে যায়। ফিওনা খাবারটি নিয়ে রোজেলের কাছে গিয়ে বলে, তোমার জন্য খুব এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি। কিন্তু রোজেল একদম ঠান্ডা গলায় বলে, ধন্যবাদ, কিন্তু আমার ওয়াইফ আমার জন্য লাঞ্চ নিয়ে এসেছে। এমিও তখন ইচ্ছে করে খুব মজার স্টাইলে নিজের আনা খাবারগুলো এক এক করে রোজেলের সামনে সাজাতে থাকে, শুধু ফিওনাকে জেলাস ফিল করানোর জন্য। ফিওনা তখন খাবার দেখে বলে, এগুলো তো একদম চিপ খাবার। ঠিক তখনই রোজেল নিজের পিস্তল বের করে ফিওনার সামনে রেখে বলে, আমার কাছে কিন্তু একটা গানও আছে, বলো তো এই সব থেকে ছোট বুলেটটা ট্রাই করতে চাও? ফিওনার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চুপ হয়ে যায়। পিছনে বসে থাকা অ্যাসিস্ট্যান্টরাও তখন ফিওনার অবস্থা থেকে হাসতে হাসতে শেষ। আর এমিও তো এই সময়টা রোজেলকে খাইয়ে যাচ্ছিল, আর রোজেলও বেশ খুশি হয়ে খাচ্ছিল। এরপর রোজেল বুঝতে পারে অ্যাসিস্ট্যান্টরা তো তাদের দেখে হাসছে, তাই সে সঙ্গে সঙ্গে তাদেরকে ধমক দিয়ে বলে, মিটিং রুমে এখনই যাও। সবাই মিটিং রুমে যাওয়ার পর তারা জানায় এমির ব্যাপারে আপাতত কোনো নতুন ইনফরমেশন পাওয়া যায়নি, তবে তারা জানতে পারে গার্ডিয়ান এঞ্জেল নামে মেয়েটা মানুষকে মারতে খুবই দক্ষ এবং কেভিনের গ্যাং এর সঙ্গেও তার কানেকশন আছে। রোজেলের অ্যাসিস্ট্যান্ট তখন একটা ভয়ঙ্কর সাজেশন দেয়। সে বলে, আমরা চাইলে তাদের সবাইকে পুড়িয়ে শেষ করে দিতে পারি। কিন্তু রোজেল রেগে গিয়ে তাকে বলে, আমার ম্যাটারে ইন্টারফেয়ার করবে না। এরপর তারা ফিওনাকে নিয়েও আলোচনা করে, ফিওনা কি এই পুরো গ্যাংয়ের সঙ্গে জড়িত কিনা সেটাও তারা সন্দেহ করতে থাকে, কারণ ফিওনা নিয়মিত তাদের সঙ্গে দেখা করছে। অন্যদিকে দেখা যায় ফিওনা দূর থেকে এমির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ফিওনা আসলে কি চায়? ফিওনা এমির কাছে এসে সরাসরি বলে, আমি আর কিছুই চাই না, শুধু তোমার হাজবেন্ড রোজেলকেই চাই। এরপর বলে, রোজেল খুব শীঘ্রই আমার হবে, কারণ আমি তাকে ভালোবাসি, তাই কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে রাখো এমি। এই কথা বলে সে এমিকে ধাক্কা দেয়। এমিও তো প্রচন্ড রেগে গিয়ে ফিওনাকে ধরে ফেলে আর তার গলা চেপে ধরে। ফিওনা চিৎকার করতে থাকে এবং পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যায়। এক পর্যায়ে মনে হয় এমির হাতে ফিওনা গুরুতরভাবে আহত হয়ে যেতে পারে। আর ঠিক তখনই রোজেল আর তার অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে পড়ে। তারা ফিওনাকে সরিয়ে বাইরে নিয়ে যায়। এদিকে এমি নিজের রাগ থেকে বেরিয়ে আসার পর ভয় পেয়ে যায়। সে কান্না করতে করতে রোজেলকে বলে, আমি এটা কি করে ফেললাম। শান্ত হওয়ার পর সে রোজেলের কাছে সরি বলে। সে বলে, আমি সত্যিই বুঝতে পারছি না কিভাবে এমনটা করে ফেললাম। রোজেল তাকে শান্ত করে বলে, সরি বলার দরকার নেই, আমি তোমাকে বুঝতে পারছি, তোমার ফিলিংসটা আমি খুব ভালোভাবেই জানি, কারণ আমার জীবনে অনেকবার রাগ আমাকে অন্ধ করে দিয়েছিল আর আমি এর থেকে অনেক খারাপ কাজ করেছি। তবে সে বলে, কিন্তু আমি চাই না তুমি আমার মতো হয়ে যাও। এমি কান্না করতে করতে জিজ্ঞেস করে, তাহলে কি আমি এখন খারাপ মানুষ হয়ে গেছি? রোজেল তাকে আশ্বস্ত করে বলে, না, কিন্তু তুমি এমন করলে কেন? এমি তখন বলে, ও আমাকে বলেছে যে সে তোমাকে ভালোবাসে আর খুব শীঘ্রই তুমি তার হয়ে যাবে। তারপর সে আমাকে ধাক্কা দিয়েছে, তাই আমি অনেকটা রেগে গিয়েছিলাম। এটা শুনে রোজেল অবাক হয়ে বলে, তোমার তো তাকে মেরে ফেলাই উচিত ছিল। তারপরে হেসে বলে, আমি মজা করছি, তুমি খারাপ নও। এরপর দেখা যায় রোজেল, এমি আর তার অ্যাসিস্ট্যান্ট বসে আছে। রোজেল জানায় তার ওয়াইফের গেম কোম্পানির পার্টির ডেট আর লোকেশন পরিবর্তন করা হয়েছে। সে অ্যাসিস্ট্যান্টদের বলে পার্টি অর্গানাইজ করতে তাদের সাহায্য করতে হবে আর তাদের মিস্টার ফ্রিয়ার অর্থাৎ কাইলির বাবাকেও ইনভিটেশন দিতে হবে এবং তাকে ভিআইপি গেস্ট হিসেবে রাখতে হবে। এটা শুনে এমি ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, শেষ পর্যন্ত কাইলির বাবার সঙ্গে দেখা করতে পারবো। এরপর রোজেল তার অ্যাসিস্ট্যান্টকে তার মোটরসাইকেলে নিয়ে যেতে বলে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রথমে রাজি হয় না, কারণ মোটরসাইকেলটা তার খুব প্রিয়। কিন্তু রোজেল তাকে থ্রেট দিতে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় ইয়াগি গ্যাংয়ের কয়েকজন লোক মার খেয়ে পড়ে আছে। তাদের একজন এসে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তাদের? ঠিক তখনই রোজেল তার পিছন থেকে এসে বলে, পরের বার আমার ওয়াইফের গায়ে হাত দেওয়ার আগে মনে রেখো, সেটা তোমার জীবনের শেষ ভুলও হতে পারে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন এমি ট্রেনিং শুরু হয়। রোজেল তাকে শেখাতে থাকে কিভাবে নিজেকে ডিফেন্ড করতে হবে। এমি একে একে রোজেলের অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে প্র্যাকটিস করতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের হারিয়েও দেয়। সে ভীষণ এক্সাইটেড হয়ে চিৎকার করতে থাকে আর রোজেলও তাকে এনকারেজ করে। ঠিক তখন এমির মা তাকে ফোন করে জানায় আজ রাতে সে এমির বাড়িতে থাকবে। এমি এটা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ফোন রাখার পর রোজেল জিজ্ঞেস করে, তোমার মা কি বললো? এমি জানায় আজ রাতে মা এখানেই থাকবে। রোজেল তখন একটু অবাক হলেও বলে, ঠিক আছে, তাহলে আজকের ট্রেনিং শেষ, চলো প্রিপেয়ার করি, উনি তো এখনই চলে আসবেন। এরপর সবাই সুপারমার্কেটে চলে যায়।
যায় এবং এমির মা যেসব খাবার পছন্দ করে সেগুলো কিনতে শুরু করে। সেখানে হঠাৎই এমি একটা বেবি টয় দেখতে পেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। সে রোজেলকে বলে আমরা একটা বেবি নিলে কেমন হয়, কিন্তু ঠিক তখনই রোজেলের চোখ পড়ে সেই মেয়েটার দিকে যে নিজেকে এমির গার্ডিয়ান এঞ্জেল বলে দাবি করেছিল। রোজেল সঙ্গে সঙ্গে তার পিছনে ছুটে যায়। রোজেল চলে যাওয়ার পর এমি সেই টয়টা নিয়ে আনন্দ করতে থাকে। অন্যদিকে ওই মেয়েটা বাথরুমে ঢুকে যেখানে আরেকজন মেয়ে তার জন্য অপেক্ষা করছিল। সেই মেয়েটি তাকে জিজ্ঞেস করে এমিকে নিয়ে নতুন কি খবর পেয়েছ। ঠিক তখনই ফিওনা সেখানে চলে আসে। সে তাদের জানায় সে এমির কাছে একটা বোকাশোকা ভালো বন্ধুর রোল প্লে করছে, কারণ এমি বড় বড় মতোই যে কোনো কথা খুব সহজে বিশ্বাস করে। কিন্তু তারা জানে না রোজেল তো ইতিমধ্যেই সেখানে ঢুকে তাদের কথাও শুনে ফেলেছে। তখন ওই মেয়েটা বলে আমি এমিকে বলেছি আমাদের যত দ্রুত সম্ভব ইয়াগি গ্যাং আর রোজেল দুজনকে শেষ করতে হবে, কারণ এমির মাই আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। তাই আমি যদি এমিকে মেরে ফেলি তাহলে হিসাবটা সমান হবে, ওর মাও বুঝবে আমরা কি কষ্ট পেয়েছি। ঠিক তখনই রোজেল দরজাটা বন্ধ করে দেয়। মেয়েগুলো অবাক হয়ে যায় কে তাদের কথা শুনছিল। তারপর রোজেল সামনে এসে তাদের সবাইকে মারধর করে। তারা তখন ভীষণ শকড হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে রোজেল তাদের পুরো কনভারসেশনটা শুনে ফেলেছে। কিন্তু আশ্চর্য বিষয় রোজেল একটা কথাও না বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় এমির মা তাদের সঙ্গে ডিনার করছে। এমি তাকে বলে আজ তুমি আমার সঙ্গে ঘুমাবে, কিন্তু রোজেল সঙ্গে সঙ্গে বলে ওঠে না, এমি অন্য কোথাও ঘুমাবে না, ও আমার রুমেই ঘুমাবে, কারণ ও আমার ওয়াইফ হয়। মাও তখন চ্যালেঞ্জিং ভঙ্গিতে বলে আমি ওর মা আর আমি এখানে আমার মেয়ের সঙ্গে সময় কাটাতে এসেছি। রোজেল ঠান্ডা গলায় বলে কিন্তু ও আমার ওয়াইফ, এটা আমার বাড়ি আর এখানে আমার রুলস চলে। আপনার যদি এইসব রুলস পছন্দ না হয় তাহলে আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। এমির মা তখন বলে আমি তোমার শাশুড়ি, আমি যা ইচ্ছা তাই করব, তোমার ওপিনিয়ন আমার কাছে কোনো ম্যাটারই করে না। এদিকে সে অ্যাসিস্ট্যান্টও ভীষণ নার্ভাস হয়ে যায়। সে এমির মাকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এমির মা তাকে থামিয়ে দেয় আর বলে আমি কোথাও যাচ্ছি না। ঠিক তখনই রোজেল এমিকে বলে তুমি না আমাকে একটা গিফট দিয়েছিলে। এমি সঙ্গে সঙ্গে দৌড়ে যায় গিফটটা নিয়ে আসতে। এই সুযোগে এমির মা রোজেলের সঙ্গে মাফিয়া বিজনেস ডিলস আর বিভিন্ন কাজ নিয়ে কথা বলতে শুরু করে। রোজেল কনফিডেন্ট হয়ে তাকে বলে আমি এমন স্ট্র্যাটেজি নিয়ে সবকিছু চালাই যেটা আমার ছাড়া আর কেউই করতে পারবে না। এই কথাটা শুনে এমির মা এতটাই রেগে যায় যে হাতে থাকা গ্লাসটা জোরে চেপে ভেঙে ফেলে আর তার হাতটাও কেটে যায়। এরপরই দেখা যায় এমির মা এমিকে নিয়ে বাইরে বের হয়েছিল। সে এমিকে জিজ্ঞেস করে রোজেলের সঙ্গে তোমার সম্পর্কটা কেমন। এমি জানায় আমাদের খুব ভালো রিলেশনশিপ আর সে সবসময় আমাকে নিয়ে চিন্তা করে এবং আমাকে সবকিছু থেকে প্রোটেক্ট করে। এটা শুনে এমির মা তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর এমিকে বলে এখন তোমার রোজেলের কাছে ফিরে যাওয়া উচিত হবে। এমি মাকে গুড বাই বলে এবং আবারও রোজেলের কাছে ফিরে যায়। এমির মা সেখান থেকে চলে যাওয়ার পর হঠাৎই নিজের কাছে থাকা পিস্তলটা বের করে। এরপর আমরা এমি আর তার মাকে আবারও কথা বলতে শুনি। হঠাৎই তার মা নিচু গলায় একটা নাম বলে ওঠে, যেটা ছিল এইশা। এমি অবাক হয়ে জিজ্ঞেস করে এইশা আবার কে। এইশা হলো তুমি এমি, তোমার জন্মের আগে তোমার বাবার সঙ্গে আমি কথা বলেছিলাম। তখন সে ঠিক করেছিল ছেলে হলে নাম রাখবে আইস আর মেয়ে হলে রাখবে এইশা, মানে এইশা নামটাই সে তোমার জন্য ঠিক করে রেখেছিল। কথাটা শুনে এমি বেশ আবেগপ্রবণ হয়ে যায়। সে বলে মানে মানে বাবা মিগুয়েল আমাকে সবসময় তাহলে এই নামেই ডাকতে চেয়েছিল। কিন্তু তার মা সঙ্গে সঙ্গে বলে ওঠে না, তোমার বাবা না, অন্য একজন, কারণ মিগুয়েল তো তার আসল বাবা ছিল না। তবে মায়ের কথার আসল অর্থ এমি বুঝতে পারে না। এরপর সে মাকে বলে যে তার ঘুম পাচ্ছে এবং সে রোজেলের কাছে যেতে চায়। মাকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে সে সেখান থেকে চলে যায়। আর এমি চলে যেতেই তার মা নিজের বন্দুকটা বের করে আর এমন একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় যেন তার মনে খারাপ কোনো উদ্দেশ্য চলছে। অন্যদিকে এমি নিজের ঘরে ঢুকে দেখে পুরো ঘর অন্ধকার। তাই সে অবাক হয়ে যায়, একটু ভয়ও পেয়ে যায়, কারণ সে রোজেলকে কোথাও দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ ওয়াশরুমের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করে। এমি তো ভয় পেয়ে প্রায় শেষ, তার মনে হয় ভূত নাকি। সে জোরে চিৎকার করে ওঠে আর ঠিক তখনই রোজেল বেরিয়ে এসে এমির উপর হাসতে থাকে। আসলে এমিকে ভয় দেখানোর জন্য পুরো নাটকটাই সে করেছিল। এমি তো একেবারে রেগে আগুন, তাকে বকতে বকতে শেষ করে দেয়। রোজেল তাকে শান্ত করে বলে যে সে তাকে ভালোবাসে। এরপর দুজন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেয়। হঠাৎই এমি জিজ্ঞেস করে আপনি কি আমার উপর রাগ করেছেন। রোজেল অবাক হয়ে বলে কেন, আপনি যখন আমাকে বলেছিলেন যে আপনি আমাকে ভালোবাসেন তখন তো আমি আপনাকে কিছুই বলিনি। রোজেল হেসে বলে বোকা মেয়ে, আমি যখন বলি আমি তোমাকে ভালোবাসি তখন কি আর আমি এর বিনিময়ে থ্যাংক ইউ এক্সপেক্ট করি, বরং আমি এক্সপেক্ট করি তুমি বলবে আমিও তোমাকে ভালোবাসি। এরপর এমি তাকে একটা গিফট দেয়, সেটা সেই টয় বেবি ডল যেটা সে সুপারমার্কেট থেকে কিনেছিল। রোজেল অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কি। এমি বলে আমি না বলেছিলাম তোমার জন্য একটা বেবি নিয়ে আসবো। রোজেল তখন মিষ্টি করে বলে তোমাকে আমার পারফেক্ট ওয়াইফ হওয়ার জন্য কোনো বেবি গিফট দিতে হবে না, কারণ আমার কাছে তুমি শুধু পারফেক্ট ওয়াইফই নাও, তার থেকেও অনেক কিছু। এই কথা শুনে তো এমি একেবারে খুশিতে গলে যায়। এরপর সেও ফাইনালি স্বীকার করে এমিও তাকে মনে প্রাণে ভালোবাসে। এরপর এমি
এমি ঘুমিয়ে পড়ে আর রোজেল চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে থাকে, মুখে একেবারে সুখী হাজবেন্ডের এক্সপ্রেশন, কিন্তু নিচে নামতে মুড একেবারে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। রোজেল তার অ্যাসিস্ট্যান্টদের বলে, সবাই রেডি হও, আজ আমাদের গেস্ট আসছে, সব রাস্তা ব্লক করে দাও, সামনে যাকেই দেখবে মেরে ফেলবে, আর আমি উপর থেকে দেখব। তার কথা মতো সবাই প্রিপারেশন শুরু করে দেয়। এদিকে এমি ঘুম থেকে উঠে দেখে রোজেল পাশে নেই। সে অবাক হয়ে তাকে রুমের এদিক ওদিক খুঁজতে থাকে, না পেয়ে বাইরে গিয়ে রোজেলের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। ঠিক তখনই গ্যাংয়ের এক মেয়ে গান নিয়ে এমিকে মারতে এগিয়ে আসে, কিন্তু এমির মা তাকে আগে থেকে দেখে তার দিকে গান তাক করে, আর ঠিক তার আগে রোজেল পিছন থেকে এসে ওই মেয়েটাকে গুলি করে মাটিতে ফেলে দেয়। এদিকে এমি তো এসবের কিছুই জানতো না, সে নিজের দুনিয়াতেই ব্যস্ত ছিল। এমির মা সঙ্গে সঙ্গে এমির অ্যাটেনশন অন্যদিকে ঘুরিয়ে তার কাছে যায়। এমি জিজ্ঞেস করে, এত সকালে তুমি এখানে কি করছো? তার মা বলে, আমি তোমাকে গুড বাই বলতে এসেছি, এখন আমি চলে যাব, তোমাকে তোমার হাজবেন্ডের সঙ্গে সেফ থেকে আমি অনেক খুশি। এমিও মাকে বিদায় দেয়। এমির মা বলে, রাত জেগে থেকো না, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। এরপর রাত 2টার দিকে এমির হঠাৎ ঘুম ভেঙে যায়। সে বুঝতেই পারছিল না এত সকালে তার ঘুম ভাঙলো কেন। সে উঠে নিচে গিয়ে কিছু রান্না করতে চায়, কিন্তু রোজেল তাকে ধরে ফেলে। সে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? এমি বলে, ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম নিচে গিয়ে কিছু খাবার বানিয়ে আনি। রোজেল তাকে যেতে দেয় না, বলে, এখনো অনেক রাত, আমি ঘুমাচ্ছি। এমি তখন মনে করিয়ে দেয়, কিন্তু আজ তো আমাদের সকালে ট্রেনিং আছে, শুটিং আর ফাইটিং এর। রোজেল তখন বলে, তুমি জানো আজ কত তারিখ? এমি বলে, 9 এপ্রিল। তারপর হঠাৎ চিন্তায় পড়ে জিজ্ঞেস করে, 9 এপ্রিলের আবার কি স্পেশাল ডে? এটা কি আপনার বার্থডে? আমি তো কোনো গিফটই কিনিনি। রোজেল তখন তাকে সারপ্রাইজ দিয়ে বলে, আজ ঠিক 2 মাস হলো যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল, তাই আজ কোনো ট্রেনিং নেই, আজ আমরা পুরো দিন ডেটে বের হব। এমি একটু মন খারাপ করে, কারণ তার সত্যি ট্রেনিং করার ইচ্ছা ছিল, কিন্তু রোজেল তাকে আদর করে বলে, শুয়ে পড়ো আর রেস্ট নাও। তারপরই তার সঙ্গে মজা করতে শুরু করে। এদিকে বাইরে দাঁড়িয়ে থেকে অ্যাসিস্ট্যান্টরা ভিতরে কথাবার্তায় শুনছিল। তারা বুঝতে পারে কেউ তাদের কথা শুনে ফেলেছে। এমিও দরজা খুলতে সবাইকে দেখে ফেলে, আর রোজেলকে দেখা মাত্র তারা এমন দৌড় দেয় যেন আজকের ট্রেনিং তাদেরই হয়ে গেল। পরের দিন এমি আর রোজেল একটা ফার্নিচার এক্সিবিশনে চলে যায়। সেখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল এমি খুব পছন্দ হয়। ঠিক তখনই তারা মিস্টার ফেয়ারের সঙ্গে দেখা করে। রোজেল এমিকে দেখিয়ে বলে, ওই হলো মিস্টার ফেয়ার। এমি তাকে দেখে একেবারে চমকে জোরে তার নামটাই বলে ফেলে। মিস্টার ফেয়ার তাদের দিকে এগিয়ে আসে। রোজেল দুজনকে ইন্ট্রোডিউস করে বলে, সে হলো আমার ওয়াইফ এমি। মিস্টার ফেয়ার এমির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, তুমি কি আমাকে খুঁজছিলে? এমি একেবারে ইনোসেন্ট ভাবে বলে, না একদমই না, আপনাকে কেন খুঁজবো, আপনি তো এখানেই আছেন। রোজেল সঙ্গে সঙ্গে তার ওয়াইফের কথা সরি বলে এবং সেখান থেকে চলে যাওয়ার পারমিশন চায়। এরপর এমি মিস্টার ফেয়ারকে জিজ্ঞেস করে, এই ড্রেসিং টেবিলটা আপনার ভালো লেগেছে? কারণ এমির নিজেরও এটা খুব পছন্দ হয়েছিল। মিস্টার ফেয়ার একটু স্যাড হয়ে বলে, এই ড্রেসিং টেবিলটা আমার লেট ওয়াইফের ছিল, অর্থাৎ যে ওয়াইফ তার মারা গেছে, আর অনেকদিন ধরে সে এটা খুঁজছিল। এটা শুনে এমির খুব খারাপ লাগে। সে ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে, পরে নিজের আচরণের জন্য সরি বলে এবং জানায়, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কারণ আমার বাবাও তো মারা গেছেন। মিস্টার ফিয়াও তখন বলে, ইস, আমার যদি তোমার মতো একটা মেয়ে থাকতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেয়েও অনেক আগে মারা গেছে। তারপর আবারও আফসোস করে বলে, আর সব থেকে দুঃখের বিষয় হলো তুমি তো এখন রোজেল ফ্যামিলির মেম্বার, অর্থাৎ তার সব থেকে বড় শত্রুর ঘরের। মিস্টার ফ্রেয়া চলে যাওয়ার পর এমি একেবারে কনফিউজড হয়ে দাঁড়িয়ে থাকে, আর মনে মনে বলে, লোকটার কথা এত স্ট্রেঞ্জ কেন? প্রথমে বলেছে এই ড্রেসিং টেবিলটা অনেক বছর ধরে খুঁজছে, তারপর বলছে তার মেয়েও মারা গেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে উনি ওই মেয়েটারই বাবা। তাহলে কি আমি কিছু মিস করছি? এরপরে রোজেল এসে এমিকে জড়িয়ে ধরে বলে, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। এমি অবাক হয়ে বলে, আমি তো কোথাও যাওয়ার কথাই বলিনি। এরপর রোজেল ডিসাইড করে এমিকে ড্রেসিং টেবিলটা পছন্দ করেছে, সেটা সে কিনে দিবে। এরপর তারা চার্চে যায়। সেখানে রোজেল এমিকে প্রমিস করে বলে, পরেরবার যখন আমরা এখানে আসব তখন তোমার জন্য সব থেকে সুন্দর একটা ওয়েডিং করব। এমি খুশি হয়ে জিজ্ঞেস করে, কার ওয়েডিং? রোজেল বলে, আমাদের, অবশ্যই আমরা প্রপার ওয়েডিং সেরিমনি করব, যেখানে তোমার সব ফ্যামিলি আর ফ্রেন্ডস থাকবে। এটা শুনে এমি তো এক্সাইটমেন্টে একেবারে ভরে যায়, বলে, তাহলে মাও থাকবে আর আমার কাজিনও? তারপর হঠাৎ মনে পড়ে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি তো এখনো আমাকে আপনার ফ্যামিলির সঙ্গে প্রপারলি পরিচয় করিয়ে দেননি। রোজেল একটু স্যাড হয়ে বলে, তারা তো আর নেই, তারা আর কিছুই জানতে পারবে না। এরপরে আমরা দেখতে পারি রোজেল এমিকে ডিনারের জন্য একটা সুন্দর জায়গায় নিয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্টরা আগেই পুরো জায়গাটা সুন্দর করে সাজিয়ে রেখেছিল। জায়গাটা দেখে এমি ভীষণ খুশি হয়ে যায় আর রোজেলকে বলে, আমার একটা ছবি তুলে দিবে। এরপর রোজেল উঠে এমির সঙ্গে ড্যান্স করতে শুরু করে। দুজনেই ভীষণ হ্যাপি ছিল। অ্যাসিস্ট্যান্টরাও দূরে দাঁড়িয়ে তাদের দেখে মুচকি হাসছিল। ঠিক তখনই এমির মা অ্যাসিস্ট্যান্ট ফ্যাশকে কল করে আর বলে, এখনই আমার সঙ্গে দেখা করতে আসো। এই কলের কিছু অংশ রোজেলের অ্যাসিস্ট্যান্টও শুনে ফেলে এবং একেবারে শকড হয়ে যায়। অন্যদিকে এমির মা তখন ইয়াজি গ্যাং এর সেই মেয়েটার সঙ্গে ছিল। সেখানে সে একটা ভয়ঙ্কর সত্যি রিভিল করে। এমি
এমি আসলে নাকি তার আর ইয়াজির মেয়ে, যার মানে পুরো গ্যাংয়ের লিডারশিপের অধিকার একমাত্র এমিরই আছে। মেয়েটা তখন জানায় মিস্টার ফিয়ার অফিসিয়ালি অর্ডার দিয়েছে যে এমিকে তার গেম কোম্পানির ওপেনিং ডেতেই মারতে হবে। ঠিক তখনই ফ্যাশ সেখানে এসে পৌঁছায়। এমির মা বলে, আমি এমিকে প্রোটেক্ট করতে চাই। আমি নোটিস করেছি রোজেল অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সে এমিকে সত্যি ভালোবাসে আর ওর কোনো ক্ষতি করবে না। তাই এমির সেফটি আর হ্যাপিনেসের জন্য এই যুদ্ধটা আমি এখানেই শেষ করতে চাই। এরপর এমির কাছে ক্যানের একটা মেসেজ আসে। সে বলে, এখনই গ্যারেজে দেখা করতে আসো, তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। এমি রাজি হয়ে যায়। সে তাকে লুকিয়ে কল করে জানায়, আমি ক্যানের সঙ্গে লাঞ্চ করতে যাচ্ছি, তুমি আমার পক্ষ থেকে রোজেলকে এই ব্যাপারটা জানিয়ে দিও। এরপর আমি গ্যারেজে গিয়ে ক্যানের জন্য ওয়েট করতে থাকে। কিন্তু হঠাৎই একটা অচেনা গাড়ি গ্যারেজে ঢুকে পড়ে। চারদিক থেকে মুখ ঢাকা কয়েকজন লোক এসে এমিকে ঘিরে ফেলে। এমি কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ধরে নিয়ে চলে যায়। আর এরকম একটা শকিং টুইস্টের মধ্যে দিয়ে এই পার্টটা এখানে শেষ হয়ে যায়। দুই গ্যাংয়ের মধ্যে সব রেশারেশি ঠিক করে দিতে আর শেষমেশ এমিও কি তার আসল বাবার কাছে ফিরে যেতে পারবে, এই সবকিছুই আমরা জানতে পারবো এই ড্রামার পরবর্তী পার্টে। আমি আগেও অনেকবার বলেছি এটা একটা ফিলিপাইন ড্রামা হওয়াতে প্রতি সপ্তাহে মাত্র একটি মাত্র এপিসোড রিলিজ হয়। আর আমি অ্যাটলিস্ট চেষ্টা করি 2 থেকে 3টা পর্ব একসাথে আনার। তাই তোমরা হিসাব করে বলো আমার এই ড্রামার নতুন পার্ট আসতে আসলে কয়দিন সময় লাগা উচিত? 2 থেকে 3 সপ্তাহ অবশ্যই। কিন্তু তোমরা 1 সপ্তাহ না যেতে যেতেই অনেক বেশি পরিমাণে অধৈর্য হয়ে যাও। যাই হোক, তোমরা বিরক্ত হলেও আমি কিন্তু তোমাদের প্রতি একদমই বিরক্ত না, কারণ তোমরাই তো হলো আমার সেই প্রিয় অডিয়েন্স যাদের জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। তো দেখা হচ্ছে এইটা আমার পরবর্তী পার্টে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।